রুমের ভিতরে মিউজিকের শব্দ শুনে বাধ্য হয়ে দরজা ধাক্কা দিতেই দেখি ম্যাডাম ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে ম্যাডাম টেবিলে রাখা গরম চা মুখে ছুঁড়ে মারে। কোনো রকম চোখ বন্ধ করে নেই আর মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ অবস্থায় বললাম, ম্যাম ক্ষমা করবেন, ছাড়ের হুকুম ছিল, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। নিধি আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, রাস্কেল, মেয়েদের শরীর দেখতে খুব শখ তাই না? আজকেই পাপাকে বলছি যেন তোকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। নিধির কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। কাঁপা কাঁপা গলায় বললাম, ম্যাম এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। নিধি বলল, মনে রাখিস, এরপর যদি কোনোদিন এমন কিছু করিস তাহলে তোকে জুতা পেটা করে চাকরি থেকে বহিষ্কার করব। কথাটা বলে নিধি চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখের কোণে অশ্রুকণা ভিড় করেছে, কিন্তু আমরা যে কান্না করতে পারবো না, কান্না করা যে আমাদের মানায় না। গায়ে সৈনিকের খাঁটি পোশাক, হাতে রাইফেল, এ যেন রোবটের মতো অনুভূতিহীন এক মানুষ আমি। বাবার অনেক স্বপ্ন ছিল আমি সেনাবাহিনীতে চাকরি করব। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা আর ছোট বোনটার দায়িত্ব আমার উপর এসে পড়ে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর টিউশনি করাতাম, সেখানে যা পেতাম তা দিয়ে টানাপোড়ার সংসার। রেজাল্ট বের হলো, আমাদের কলেজের সেরা রেজাল্ট করলাম। তারপর দেখলাম পত্রিকায় সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন দিয়েছে। আবেদন করার টাকা ছিল না। বাসায় যখন মাকে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলি, মা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন মুচকে এসে রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই ক্লাস 5-এ পড়া বোনটা সামনে এসে দাঁড়ায়, হাতে মাটির ব্যাং। কি হচ্ছে বুঝতেছি না। পুচকিটা মাটির ব্যাংকটা হাতে দিয়ে বলল, ভাইয়া তুমি যে টিফিন খেতে টাকা দিতে, আমি খাইনি, এখানে জমিয়েছি, এখানে 500 টাকার মতো হবে, তুমি আবেদনটা করো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আশা আমার ছোট বোন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। সকালবেলা ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি। সেনাবাহিনীতে টিকে গেলাম। সন্ধ্যায় যখন মেজর সিনহা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, তখন নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। বারবার বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আজ বাবা থাকলে কত খুশি হতো। তার স্বপ্ন পূরণ হয়েছে, তার ছেলে সরকারি চাকরি পেয়েছে, কতই না গর্ববোধ করতো। মাসখানেক পর সিলেট সেনানিবাসে আমাকে ট্রেনিং এ ডাকা হলো। আমার সাথে ছিল রাফি। দুজনেই বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। এজন্য এক অন্যরকম জীবন, সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম সব মিলিয়ে গৌরবের এক জীবন, যা শত কষ্টকেও হার মানায়। ট্রেনিং এ 2000 সৈনিকের মাঝে প্রথম হলাম। তৎকালীন সেনাবাহিনীর পরিবারকে নিরাপত্তার জন্য আমাকে মনোনীত করা হলো। এইসব দাঁড়িয়ে ভাবছি, এই গল্পের ভিতরে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তো তোমরা গল্পটি পুরোটাই শুনবা। তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তখনই চোখের সামনে দিয়ে নিধি তার বাবার সাথে ঢাকায় চলে গেল। নিধি সেনাবাহিনীর প্রধানের মেয়ে। ছোটবেলায় মা মারা যায়। সেই দিন থেকে অনেক চঞ্চল টাইপের। তার বাবা তার চঞ্চলতায় কখনো বাধা দেয়নি, যার জন্য মানুষকে মানুষ মনে করে না। সত্যি বলতে বড় লোকেরা এমনই, তাদের কাছে গরিবরা মানুষ না। কার কয়টা বাড়ি কয়টা গাড়ি, এইসব দিয়ে তারা মানুষ মনে করে। 3 দিন পর নিধি ঢাকা থেকে সিলেট ব্যাক করে। আমাকে দেখে তার চোখটা রক্তবর্ণ ধারণ করে। পরের দিন বিকালে দাঁড়িয়ে আছি বাসার সামনে। কে যেন পিছন থেকে ডাক দিল, রাজ এইদিকে আসো। পিছনে তাকিয়ে দেখি নিধি, তার সাথে আরো 2টি মেয়ে। আমি কাছে যেতেই নিধি মেয়ে দুটিকে কি যেন বলল। মেয়ে দুটি নিধির কথা শুনেই হেসে দিল। নিধি বলল, রাজ পুকুরের মাঝখানে পদ্ম ফুলটা দেখছো না, সেটা আমাদের এনে দাও। আমি বললাম, ম্যাম কাপড় তো ভিজা যাবে। নিধি বলল, ইটস মাই অর্ডার, সো নিয়ে আসো যাও, নয়তো বাবাকে বলবো তুমি আমাদের সাথে অসভ্যতামি করেছো। শাস্তি কি হবে জানো তো? নিধির কথা শুনে অনেকটা ঘাবড়ে গেলাম। বুঝতে পারছি না আমার সাথে নিধির কিসের শত্রুতা, যার জন্য এমন করছে। পদ্ম ফুল আনতে গেলে নির্ঘাত জ্বর হবে, এইসব ভাবতেই শরীরটা শিউরে উঠলো। নিধি বলল, কি হলো, এনে দিচ্ছ না কেন? আমি বললাম, জি আনছি, আপনি একটু সময় দেন। আমি পুকুরে ঝাঁপ দিলাম। পাশে অবস্থানরত এক সৈনিক আমার এমন বোকামি দেখে বিস্মিতভাবে তাকালো এইদিকে। আমি পুকুরের মাঝখান থেকে ছাত্রিয়ে কয়েকটা পদ্ম ফুল এনে নিধির হাতে দিলাম। নিধি ফুলটা হাতে না নিয়েই মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো। আমি বললাম, ম্যাম ফুলটার কি দোষ ছিল? নিধি বলল, তুই কি করে ভাবলি?
তোর মতো সামান্য 20,000 টাকার বেতন পাওয়া সৈনিকের হাতে ফুল আমি নিব? তোরা না ফুল আমার হাতে নয়, পায়ের তলায় শোভা পাই, বুঝতে পারছিস? নিধির কথা শুনে মুচকি হাসলাম। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে আমার মনের মতো আকাশটারও মনটা বিষণ্ণ। একটু দূরে কমান্ডো ট্রেনিং হচ্ছে, তার পাশে দুদলে ফুটবল খেলছে। জীবনটা রংধনুর 7 রঙের মতো কেমন আলাদা। নিধি বলল, কি হলো? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এমন করে? আমি বললাম, ম্যাডাম আপনি তো যেতে বলেননি। নিধি বলল, ও আচ্ছা, শোন, তোকে যেন আমার সামনে না দেখি, তোকে দেখলে আমার পায়ের স্যান্ডেল খুলে মারতে ইচ্ছে করে। নিধির বান্ধবী তিশা বলল, এই নিধি, এইসব কি বলছিস? আমি নিধি আর তিশার কাছ থেকে চলে আসলাম। আমি চলে আসার পর তিশা বলল, নিধি তুই এই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? ছেলেটাকে জোর করে ঠান্ডা পানিতে নামালি, এখন আরো জুতা খুলে মারতে চাইলি। নিধি বলল, আমার বান্ধবী হয়ে তার প্রতি তুই দরদ দেখাচ্ছিস? লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? তিশা বলল, দোষ, রেগে যাচ্ছিস কেন? আমি ওর হয়ে কেন কথা বলবো? সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই। নিধি বলল, তুই এই লুচ্চাটার প্রেমে পড়লি নাকি? তিশা বলল, প্রেমে কেন পড়বো, যা সত্যি তাই বললাম। তবে ছেলেটাকে দেখলে অজানা এক ভালো লাগা কাজ করে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিধি বলল, সি, আমার বান্ধবী হয়ে শেষ পর্যন্ত তোর ওই লুচ্চাটাকে ভালো লাগলো? জানিস কত বড় অসভ্য ছোট লোকটা? তিশা বলল, কেন, কি করেছে তোর সাথে? নিধি বলল, শোন তাহলে, 5 দিন আগে আমি শাড়ি পরছিলাম, এমন সময় দরজায় নক না করে সরাসরি আমার রুমে ঢুকে পড়েছে, আর আমার বিয়ের আগে সবকিছু দেখে ফেলেছে। কত বড় লুচ্চা, আমার সবকিছু দেখে ফেলেছে। আমি যদি পারতাম গুলি করে ছোট লোকটাকে মেরে ফেলতাম।